বাংলাদেশেও সেই ধারা অব্যাহত থাকলো। খাদ্যের মূল্যস্ফীতির কথা আমরা জানি, গত 4 বছর ধরে মূল্যস্ফীতি 10% ঘরে, এবং এই হিসাবটাও আসলে আমরা পরিষ্কারভাবে পাই না, সরকার কখনোই পরিষ্কারভাবে আমাদেরকে সেই হিসাবটা দেয় না। তবে আমরা এটা জানি যে খাদ্যের মূল্যস্ফীতি গত 4 বছর ধরেই প্রায় 15% বা কখনো কখনো তার থেকেও বেশি। কিন্তু এবারের বাজেটেও খাদ্যের মূল্যস্ফীতি কমানোর তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শহরের প্রান্তিক জনগোষ্ঠী আয়ের 61.31% এবং গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠী 65.36% খাদ্যের পেছনে ব্যয় করে, অথচ এই মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ এবারের বাজেটেও নেই। কিছু পণ্যের শুল্ক কমিয়ে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ এর আগে স্বৈরাচার হাসিনা সরকারের সময়ও আমরা দেখেছি বিভিন্ন প্রেক্ষাপটে শুল্ক কমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে বাজারে কোনো প্রভাব পড়েনি। এবারে বাজেটে সার্বিক মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা বলা হয়েছে, কিন্তু সে ব্যাপারে সুস্পষ্ট এবং বাস্তবায়নের জন্য কার্যকর কোনো পদক্ষেপ বা দিক নির্দেশনা নেই। বিনিয়োগ এবং কর্মসংস্থানেও এবারের বাজেট দিশাহীন বলতে হবে, কারণ সম্পদের সুষম বন্টন, বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে বাজেট দেওয়া হলেও বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা বা পরিকল্পনা নেই। গত অর্থ বছরে বৈদেশিক বিনিয়োগ কমেছে, সরকারের বিনিয়োগ কমিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি বিনিয়োগও বাড়েনি বরং কমেছে এবং আশঙ্কাজনকভাবে কমেছে। এবারের বাজেটে এমন কোনো দিক নির্দেশনা নেই যে কারণে বৈদেশিক বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ বাড়বে, কারণ সরকারও বিনিয়োগ কমিয়ে দিয়েছে। বিনিয়োগ যদি না বাড়ে তাহলে উৎপাদন বাড়বে না, আর উৎপাদন যদি না বাড়ে তাহলে কর্মসংস্থানও সৃষ্টি হবে না। এর পাশাপাশি মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে এবং মূল্যস্ফীতি কমানোর কোনো কার্যকর পদক্ষেপ যেহেতু নেই, ফলে মানুষের কনজাম্পশনের ক্ষমতাটাও কমে যাবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং বিনিয়োগ বৃদ্ধির কোনো সুযোগ আদতে তৈরি হবে বলে মনে হয় না। পণ্যের উৎপাদন খরচও বাড়বে। বাজেটে বড় শিল্পের কাঁচামালের ভ্যাট বাড়ানো হয়েছে, জ্বালানির খরচ এমনিতেই আমাদের দেশে অনেক বেশি, ব্যাংক ঋণের সুদ বাড়ানো হয়েছে, জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নেই, তারপরেও যে কয়েকটা ইন্ডাস্ট্রি টিকে ছিল, যারা প্রতিযোগিতা করছিল, তাদেরও শুল্ক এবং কর বাড়ানো হয়েছে। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্পর নগদ প্রণোদনা কমিয়ে আনা হয়েছে, ফলে রপ্তানি খাত প্রতিযোগিতার সক্ষমতা হারিয়ে ফেলবে। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কটন সুতা এবং ম্যানমেড ফাইবারের উপরে মূসক উৎপাদন পর্যায়ে প্রতি কেজি 3 টাকা থেকে 5 টাকা করা হয়েছে। দেশীয় স্পিনিং মিলে মূসক বৃদ্ধি করলে দেশীয় টেক্সটাইল ক্ষতির মুখে পড়বে এবং স্বাভাবিকভাবেই আমরা সুতার ক্ষেত্রে পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়ব। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশীয় শিল্প ধ্বংস হলে কর্মসংস্থান আরো কমবে। স্টিল শিল্পের কাঁচামালের উপরে কর 15 থেকে 25% করা হয়েছে, আর সিমেন্ট শিল্পের কাঁচামালে মূসক 5 থেকে বাড়িয়ে 15% উন্নীত করা হয়েছে, ফলে আবাসন এবং নির্মাণ শিল্প খাত এবং এই খাতে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রস্তাবিত বাজেটে টার্নওভার কর 0.6% থেকে বাড়িয়ে 1% করা হয়েছে, যা দেশের শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে, বিশেষ করে এসএমই খাত ক্ষতির মুখে পড়বে। ফলে আমরা এই টার্নওভার কর বাড়ানোর বিষয় পুনর্বিবেচনার প্রস্তাব করছি। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষ করে ই কমার্স উদ্যোক্তাদের বিক্রির উপরে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমরা মনে করি এটা 5% রাখা জরুরি, এবং আমরা এই প্রস্তাবটিও পুনর্বিবেচনার জন্য আহ্বান জানাচ্ছি। বৈষম্যহীন এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় নিয়ে এই বাজেট প্রস্তাব করা হলেও এই বাজেট অনেক ক্ষেত্রেই আগের বছরগুলোর মতোই বৈষম্য সৃষ্টি করবে। টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হলেও তা থেকে উত্তরণের কোনো পথ নির্দেশনা এই বাজেটে নেই। এই বাজেটে একটা কাজ করা হয়েছে যে সংকটগুলো রয়েছে এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু সেখান থেকে বের হওয়ার কোন দিক নির্দেশনা দেওয়া হয়। গত বছরের বাজেট বিশ্লেষণ আমরা বলেছিলাম বাজেটকে গণমুখী করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় সেগুলো যেন নেওয়া হয়। নাগরিক ঐক্য স্বৈরাচার হাসিনা সরকারের কাছে এই ধরনের কোনো আহ্বান জানাবে না, কারণ আমরা বিশ্বাস করি যে এই সরকারটি জনগণের প্রতিনিধিত্ব ছাড়াই ক্ষমতায় আছে। বাজেট দেওয়া তো দূরের কথা, জনগণের উপরে করার উপরে ন্যূনতম অধিকার তাদের নেই। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এটা গত বছরের বাজেটে আমরা বলেছিলাম, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মনে করি আমাদের সরকার, ফলে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। সরকার সেই প্রত্যাশা পূরণের চেষ্টাও করেছে,
সেই অনুযায়ী প্রস্তাবিত বাজেটের সমস্যাগুলো চিহ্নিত করেছে, কিন্তু এখানে সমাধানের দিক নির্দেশনা নেই। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। ধারণা করা যায় বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটের একটা বড় অংশ বাস্তবায়নের দায়িত্ব পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে। এর পাশাপাশি 15.5 বছরের লুটপাট, দুর্নীতিতে ধসে পড়া অর্থনীতির বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিস্ময়কর কিছু করতে পারবে সেই আশা করা সমীচীন নয়। তবে আমরা মনে করি এই বাজেটে একটা মাইলস্টোন সেট করা যেত, যা পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করত। কিন্তু এই ধরনের কোনো পথ নির্দেশনা বা মাইলস্টোন প্রস্তাবিত বাজেটে নেই। আমরা প্রত্যাশা করি বাজেট অনুমোদনের আগে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং সংকট চিহ্নিত করার পাশাপাশি, সংকট ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বাজেটে অনেক ক্ষেত্রে, কিন্তু সংকট চিহ্নিত করার পাশাপাশি সমাধানের দিক নির্দেশনা প্রদান করবে। একই সাথে অর্থনীতির কম্প্রিহেন্সিভ রিফর্মের বিষয়টি বিবেচনায় রেখে পরিকল্পনা, পথ নির্দেশনা এবং মাইলস্টোন প্রস্তাবিত বাজেটে সংযুক্ত করবে। গত বছরের বাজেটে আমরা সরকারের কাছে কোনো ধরনের আহ্বান জানাইনি, কারণ সেই সরকারটা জনগণের প্রতিনিধিত্ব করতো না। কিন্তু এবারের সরকারকে আমরা মনে করি যে আমাদের সরকার, যে সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক, এই কারণেই এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে পথ নির্দেশনা আমরা প্রত্যাশা করেছিলাম এবারের বাজেটে, সেই পথ নির্দেশনাগুলো তারা এবারের বাজেটে সংযুক্ত করবে। যদিও এখন কোন সংসদ নেই, ফলে নিশ্চিতভাবে এটা উপদেষ্টা মণ্ডলীর সভায় অনুমোদিত হবে, ফলে খুব বেশি পরিবর্তনের সুযোগ হয়তো নেই, কিন্তু তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে বলে আমরা প্রত্যাশা করি। আজকের সেমিনারে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা ভুল সংশোধন করি। গতকাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা যারা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন, আপনারা জানেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মোস্তফা মহসিন মন্টু একজন অসাধারণ মানুষ ছিলেন। 54 বছরের জেল হয়েছিল, উনি জেলে ছিলেন এবং জেল ভেঙে বেরিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তার পরবর্তীতে মৃত্যুর আগে পর্যন্ত গণমানুষের মুক্তির লড়াইয়ের সাথে ছিলেন। তার প্রতি এই সেমিনারের পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যদি এরকম একটা পরিবেশ থাকতো তাহলে আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করতাম তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। কিন্তু এখানে এই অবস্থা নেই, কিন্তু তারপরেও আমি মনে করি আমাদের অন্তর থেকে এই শ্রদ্ধার কথা আমরা সমগ্র দেশবাসীকে জানাচ্ছি। অনুষ্ঠান বন্ধ থাকবে। ধন্যবাদ মান্না ভাই। এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবুল বাশার হাওলাদার। নাগরিকত্ব আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নাগরিকত্বের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই, সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কাইসার এবং উপস্থিত মঞ্চে আরো অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ। আমি বিশেষ করে একজন শিক্ষক এবং শিক্ষকদের প্রতিনিধিত্ব করি। শিক্ষায় যে সংকট আছে, বাজেটের শিক্ষা খাতে যে সমস্যা আছে, সে নিয়ে আমি কিছু কথা বলবো। বাজেটে শিক্ষা খাত সবসময় অবহেলিত ছিল এবং এবছরও শিক্ষা খাত অবহেলিত। 1992 সালে
ইউনেস্কো এবং আইএলও যে রেজুলেশন, যেখানে 100টির মতো দেশ স্বাক্ষর করেছিলেন, বাংলাদেশও সেখানে স্বাক্ষর তখনকার সরকার সেখানে স্বাক্ষর করেছিলেন এবং সেখানে জাতীয় প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপির 6% এবং বাজেটের 20% সেখানে শিক্ষা খাতে থাকবে। এবং আমরা লক্ষ্য করেছি এবছর বাজেটে 11.88% শিক্ষা খাতে আছে, অর্থাৎ শিক্ষা খাতে নতুন কোনো এখানে সংযোগ হয়নি, যুক্ত হয়নি, কোনো টাকা এখানে আসেনি। আমি যেহেতু সংক্ষেপ করতে চাই, নির্দেশনা আছে। এদেশে শিক্ষা খাত না, শুধু এদেশে যারা শিক্ষকরাও কিন্তু অবহেলিত, সমাজে তাদের সম্মান নেই, তাদের আর্থিক সুযোগ সুবিধা নেই। একজন শিক্ষক পিয়নের চেয়েও কম টাকা পায়, বেতন পায়। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, দক্ষিণ এশিয়ার সব দেশেই 15% উপরে বাজেটে শিক্ষা খাতে টাকা রাখা হয়, কিন্তু আমাদের এখানে কখনোই 12-র উপরে ওঠেনি। এটা অত্যন্ত দুঃখজনক। এবং শিক্ষার জন্য আপনি দেখেন, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষার জন্য এ পর্যন্ত কোন উদ্যোগ তারা হাতে নেননি। আইন কমিশন হয়েছে, সব কমিশনই হয়েছে, শিক্ষা কমিশন কিন্তু হয়নি। যেখানে শিক্ষাকে 1 নম্বরে রাখা উচিত ছিল, এদেশের শিক্ষাকে এমন ভাবে অবহেলা করা হচ্ছে, যেখানে স্বাধীনতার পর থেকেই এ পর্যন্ত শিক্ষায় কোনো আধুনিকত্ব অথবা বিশ্বমানের কোনো শিক্ষা ব্যবস্থা এদেশে হয়নি। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও তাদের উপরে অনেক কাজ আছে, তারা অল্প সময়ের জন্য এসেছেন, তারপরেও কিন্তু তারা তেমন কোনো শিক্ষার জন্য কোনো উদ্যোগ তারা নেননি। আমাদের যারা এখানে উপস্থিত আছেন, মান্না ভাই আছেন, তিনি বিভিন্ন সময় শিক্ষার জন্য কথা বলছেন। এবং আমি বলবো, একটা কথাই বলবো সরকারের প্রতি, যে শিক্ষা খাতে যাতে এখনো সময় আছে, 22 তারিখে সরকারের হয়তো এই বিষয়ে আলোচনা আছে, শিক্ষা খাতে আরো টাকা বৃদ্ধি করে শিক্ষকের সম্মান, বেতন ভাতা বৃদ্ধির জন্য আমি এখান থেকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আবুল বাশার হাওলাদার। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী জনাব আবুল হাসানকে বক্তব্য রাখার। এক সেকেন্ড, উনি শুরু করার আগে আমি দর্শকদেরকে জানাচ্ছি, আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই বাজেট সম্পর্কে কিছু বলতে চান, আপনারা একটা স্লিপ পাঠাতে পারেন, আমরা সেভাবে তাদেরকে পড়ার জন্য আহ্বান জানাবো। আমরা দুজনকে জানাবো সর্বোচ্চ, তো আপনারা স্লিপ পাঠান। সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত আছেন, সকলকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা বাজেট বিষয়ে যে আলোচনা শুনেছেন, সেটা বেশিরভাগের সঙ্গে আমি একমত, এবং সেইখান থেকে দু একটা কথা বলি। যে বর্তমানে যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে থাকা একটা সরকার, ফলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপযোগী একটা অর্থনৈতিক কাঠামো আসলে কিভাবে হতে পারে তার একটা দিক নির্দেশনা এই বাজেটে চেয়েছিলাম। কিন্তু আসলে আমরা দেখেছি যে
মূলত আসলে এই কথাটা বহুবার বলা হয়েছে, তারপরে ফলে বললে এটাও গতানুগতিক হয়ে যায়, ফলে বাজেটও গতানুগতিক, এই কথাটা বলাটাও গতানুগতিক হয়ে গেছে। ফলে এই গতানুগতিকতায় কিন্তু আসলে আছে। এইটা থেকে আমাদের একটা উপলব্ধি হয় যে আসলে যদি জনগণের একটা রাজনৈতিক শক্তি, জনগণের পক্ষে যে এরকম একটা অর্থনীতি গঠন করতে পারে, সেই রকম একটা রাজনৈতিক শক্তির উপস্থিতি ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া, জনগণের চাপ ছাড়া আসলে বাজেটের একটা গুণগত পরিবর্তন হতে পারে না, কারণ তার একটা নতুন অর্থনৈতিক পরিকল্পনাও আসলে হতে পারে না। এই বাজেটটা বরং দেখায় যে এই সরকার নতুন করে গণ অভ্যুত্থানের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলেও তার যে পুরনো আমলাতন্ত্র এবং এই আমলাতান্ত্রিক কাঠামোর যে ধারাবাহিকতা, এই বাজেটে আসলে সেটাই প্রতিফলিত হয়েছে। যেভাবে আমলাতন্ত্র নির্ভর বাজেট প্রণয়ন করা হয়, তারই ধারাবাহিকতা এখানে রক্ষিত হয়েছে। এবং আমরা খুব স্পষ্টভাবে দেখব যে বাংলাদেশে যদি আমরা চিন্তা করি যে আসলে এখানে সম্পদের অসাম্যের কথা যদি চিন্তা করি, এটা মাপার একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেটাকে বলা হয় জিনি কোএফিসিয়েন্ট। এটা বাংলাদেশে বর্তমানে 0.57। এটা 5-এর বেশি চলে গেলে বোঝা যাবে যে এটা এই দেশে অসাম্য অনেক বেশি পরিমাণে আছে। তার মানে এখানে কিছু লোক অনেক টাকা অর্জন করছে, কিন্তু অধিকাংশ লোক আসলে সেই টাকা অর্জন করতে পারছেন না। কিন্তু এই যে অধিকাংশ লোক যারা পারছেন না, তাদের উপরে এখানে কর বেশি চাপানো হয়েছে। বাজেটে প্রায় 2/3 কর আসবে হচ্ছে যারা এরকম বড় লোক নন তাদের কাছ থেকে, এবং প্রত্যক্ষ আয় যার ভেতরেও আসলে এই অংশের লোক আছেন, সেখান থেকে প্রত্যক্ষ কর সেখান থেকে আসবে মাত্র 33%। সেটা ফলে যারা অপেক্ষাকৃত বেশি ধন সম্পদের মালিক তারা কম কর দিচ্ছেন, আর যারা একেবারেই যাদের নুন আনতে পান্তা করে তাদেরকেও কর দিতে হচ্ছে। ফলে বাংলাদেশের কর ব্যবস্থাটা মোটেই দরিদ্র বান্ধব নয় বা জনগণ বান্ধব নয়, এটা খুব স্পষ্ট হয়। ফলে এটার একটা পরিবর্তন দরকার ছিল, এই পরিবর্তনের জায়গাটা তারা নিয়ে আসেন নাই। এই মূল্যস্ফীতি সত্ত্বেও যে নিম্ন সীমা সেটাকে আসলে একই রাখা হয়েছে। এখানে যারা উচ্চ হারে যাদের কর দেওয়ার কথা, সেই প্রগ্রেসিভ ট্যাক্স আরোপ করা যেত, সেটা করা হয় নাই। ধরা যাক যদি আমরা আসি যে শিক্ষা খাতে বরাদ্দ, এই শিক্ষা খাতে বরাদ্দের আমরা একটা ধারাবাহিক অবনমন লক্ষ্য করে যাচ্ছি যে বাংলাদেশে প্রায় প্রত্যেক বছর শিক্ষা খাতে বরাদ্দ কমে, প্রত্যেক বছর শিক্ষা খাতে বরাদ্দ কমে এবং বরাদ্দ কমাটা অব্যাহত আছে। এবং এই জিডিপির তুলনায় যদি আপনারা হিসাব করেন তাহলে এই শিক্ষা খাতে বরাদ্দ কমাটা এটা একটা, এবং শিক্ষা খাতে এই ব্যয়টা কিভাবে হচ্ছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন এখানে শিক্ষা খাতে প্রায় 71% ব্যয় হয় হচ্ছে যে এখানে কেন্দ্রীয় পরিচালনার জন্য, আর 29% ব্যয় হয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ সরাসরি যেখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করেন সেখানে মাত্র 29%, অর্থাৎ শিক্ষকদের বেতনাদি, পাঠ্যোপকরণ, তারপরে লাইব্রেরি ল্যাবরেটরি ইত্যাদি যত কিছু আছে সবকিছু মিলায় হচ্ছে 29%। আর এই কাঠামোটাকে চালু রাখতে যে আমলাতান্ত্রিক খরচ সেটা হচ্ছে 71%। এখানে তারা একটা পরিবর্তন আনতে পারতেন এবং প্রত্যেকটা বিদ্যালয়ে একটা করে ভালো মানের পাঠাগার, ভালো মানের ল্যাবরেটরি এবং শিক্ষা উপকরণ এটা সরবরাহ করার ব্যবস্থা তারা করতে পারতেন। এটা একটা ভালো উদাহরণ হতে পারত। একইভাবে বলা যায় স্বাস্থ্য খাতের কথা। স্বাস্থ্য খাতে প্রত্যেকবারই বলা হয় স্বাস্থ্য খাত তো আসলে টাকা দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে যে এই স্বাস্থ্য বিভাগ আসলে টাকা খরচ করতে পারে না। হ্যাঁ, প্রত্যেকবারই টাকা, এটা সত্য কিছুটা। তাহলে এইটা আপনার তো নির্ধারণ করার কথা, আপনি যদি বাস্তবায়নক একটা বাজেট করতে চান তাহলে নির্ধারণ করার কথা যে আসলে স্বাস্থ্য খাতে কোথায় বরাদ্দ দিলে এটা ব্যয়টা ঠিক মতো হবে। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে স্বাস্থ্য খাতে যদি ঔষধ এবং যে সার্জিক্যাল সামগ্রী বলে যা আছে, যেটা আসলে জনগণের সরাসরি কাজে লাগে, এই খাতে কোনোদিন টাকা ফেরত আসে না। তাহলে এখানে তারা বরাদ্দ বাড়াতে পারতেন। তাতে কি হতো, তাতে জনগণের উপরে যে স্বাস্থ্য ব্যয়ের ভার, সেই স্বাস্থ্য ব্যয়ের ভার আসলে কিছুটা হলেও লাঘব হতো। ফলে তারা এটার ক্ষেত্রে একটা ভালো উদাহরণ তৈরি করতে পারতেন। আমাদের আশা থাকবে যে এই যে কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো তারা যখন বাজেটকে আবার বিবেচনা করবেন, পুনর্বিবেচনা করবেন, তখন এটা তারা করবেন। এই কিছুদিন আগেও আপনারা দেখবেন যে একজন উপদেষ্টা বললেন যে আগে আওয়ামী লীগ আমলে যা এখানে সামাজিক সুরক্ষায় ব্যয় হতো তার 50% হচ্ছে ভুয়া। কথাটা তো সত্যতা আছে। তাহলে এইবার নতুন করে আসলে এই ভুয়াগুলো চিহ্নিত করার কোনো ব্যবস্থা না করে আবার বরাদ্দ দেওয়া হচ্ছে, কারণটা কি? তাহলে এই বরাদ্দ
দেওয়ার আগে চিহ্নিতকরণটা দরকার ছিল। এইখানে কিভাবে আসলে রাজনীতিকৃত হয় পুরো জিনিসটা, যেটা আসলে সত্যিকার অর্থে যারা উপকারভোগী তারা পান না, সেই জায়গাটা উপভোগী যাদের হওয়ার কথা তারা পান না, সেটা বিষয়টা তো আসলে ক্লিয়ার করা দরকার ছিল। এবং এই সরকারের সেই সুযোগটা ছিল, সেই সুযোগটা তারা আসলে কাজে লাগাতে পারেননি। ফলে এই সমস্ত জায়গাতে আমরা মনে করি যে এইগুলোর সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা তারা ঠিক করেছেন, সেটা আসলে কিভাবে অর্জিত হবে এটা আমার কাছে খুবই মানে প্রশ্নবোধক। কারণ হচ্ছে যে একদিকে দেশে বিনিয়োগ পরিস্থিতি খারাপ, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে রাজস্ব আয় কমছে, মূল্যস্ফীতি বাড়ছে, ফলে ব্যক্তি খাতের করদাতারাও কর দিতে হাসফাস করবেন। ফলে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা যেটা ঠিক করা হয়েছে এইটা বাস্তবসম্মত হয়নি। ফলে এইটা সামনের দিনে আবারও ওই আমাদের ঋণ নির্ভর যে অর্থনীতি, সেই ঋণ নির্ভর অর্থনীতির দিকে নিয়ে যাবে। ফলে এই জায়গাগুলোকে যদি আমরা বিবেচনা করি তাহলে, এবং বাংলাদেশে একটা অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে এই অভ্যুত্থানের ভেতরে আসলে বাংলাদেশে যে এখানে সত্যিকার অর্থে কর্মসংস্থানহীনতা এবং সরকারি চাকরির উপরে একমাত্র নির্ভরতা, সেইটা থেকে এই বাজেটে বের হওয়ার কোনো নতুন জায়গা নাই। এখানে বেসরকারি খাতে কিভাবে নতুন নতুন কর্মোদ্যোগ তৈরি হবে, কিভাবে কর্মসংস্থান চালু হবে, সেটার একটা নির্দেশনা এখানে থাকা দরকার ছিল। এবং কিভাবে আসলে ব্যবসাকে সহজতর করা হবে এবং কিভাবে আসলে তাকে সেবাটাকে সহজতর করে তাকে আসলে কর্মসংস্থান বাড়াতে সুযোগ দেওয়া হবে, অর্থনীতির কিভাবে বিকাশ হবে, এই জায়গাগুলো জরুরি ছিল। এখানে যে জনগণের কাছে আসলে প্রত্যেকটা ক্ষেত্রের সুবিধা কিভাবে পৌঁছা যাবে সেটার বিষয়ে গবেষণা করা দরকার ছিল। সেগুলো না করে একটা গতানুগতিক যে প্রক্রিয়া, সেই গতানুগতিক প্রক্রিয়ায় বাজেট দেওয়ার ফলে এগুলো বরাবরের মতো উপেক্ষিত থেকে গেছে। ফলে আগামীতে যারা সরকার গঠন করবেন, যারা বাংলাদেশে জনগণের রায়ের সরকার গঠন করবেন, তাদের সামনে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনেও এখনো সুযোগ আছে, যেহেতু এখনো এটা চূড়ান্ত হয় নাই। ফলে এই জায়গাগুলোকে বিশ্লেষণ করে তারা বিচার করে নতুন জায়গা নেবেন, এটা আমরা আশা করি। এবং সামনের দিনে জনগণের নির্বাচিত সরকার যাতে জনগণের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য একটা বাজেট তৈরি করতে পারেন এবং এখানে একটা উৎপাদনশীল অর্থনীতির যাতে বিকাশ হতে পারে, সেই লক্ষ্যে সবাই কাজ করবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আপনারা আমরা সকলে মিলে সেই কাজটা করব, সেই আশা রেখে আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। এবং নাগরিক ঐক্যকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল হাসান। আপনারা জানেন আজকের আমাদের সেমিনারে আলোচ্য বিষয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের আহ্বায়ক বাজেট। কল্যাণ রাষ্ট্রের জন্য বাংলাদেশ নাগরিক ঐক্য আমরা যেভাবে চিন্তা করি, বাজেটে যেভাবে আছে যে প্রতিটি অসচ্ছল নিম্নবিত্ত মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য মাসিক বাজেট মাত্র 600 টাকা। কল্যাণ রাষ্ট্রের মাহমুদুর রহমান মান্না যে প্রস্তাব নিয়ে এসেছেন তাতে বলা হয়েছে পরিবারের প্রতিটি ব্যক্তি, দরিদ্র পরিবারের প্রতিটি ব্যক্তি, পরিবারে যদি 5 জন মানুষও থাকে তাহলে 1000 করে সে 5,000 টাকা পাচ্ছে। তো আমরা মনে করি এভাবে একজন মানুষ তার দরিদ্র সীমার মধ্যে থেকেও সুন্দরভাবে বেঁচে থাকার অবলম্বন পাবে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাসদ এর সাধারণ সম্পাদক জনাব ফজলুর রশিদ ফরিদ। ফিরোজ, সরি, ফজলুর রশিদ ফিরোজ। এটা হচ্ছে ডায়াস। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতির সালতামন কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট 2025-26 এই শীর্ষক যে সেমিনার নাগরিক ঐক্যের পক্ষ থেকে করা হয়েছে। আজকের এই সেমিনারের সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শুরুতেই
আমি ধন্যবাদ জানাচ্ছি নাগরিক ঐক্যকে যে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে যে সেমিনার পেপারটি এখানে উত্থাপন করা হয়েছে, সেই সেমিনার পেপারে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে বাজেট সম্পর্কে, সেই বিষয়ের সাথে আমরা আমাদের দলের পক্ষ থেকে সবগুলোর সাথেই প্রায় একমত পোষণ করছি এবং খুব ভালোভাবেই এই বিষয়গুলোকে পর্যালোচনা করে কি হয়েছে, কি হওয়া দরকার ছিল, সেই ধরনের একটা আহ্বান সেখানে রাখা হয়েছে। শুরুতে এখানে বলা হয়েছে যে অভ্যুত্থান পরবর্তী সরকারের এই প্রথম বাজেট, কাজেই এই সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষাটা ছিল ব্যাপক, প্রত্যাশা ছিল ব্যাপক। এই সরকার অতীতের সরকারগুলোর মতো বাজেট প্রণয়ন করবেন। শুরুতে একটা কথা বলে নেই, আমাদের দেশের, আমরা আমাদের দলের পক্ষ থেকে মনে করি আমাদের দেশের বাজেট প্রণয়ন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হলো ত্রুটিপূর্ণ। এটা হলো উপর থেকে নিচে যায়। আমরা মনে করি বাজেট প্রণয়নের ক্ষেত্রে নিচ থেকে উপরে আসা দরকার। গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্র, এইভাবে এই নিচের থেকে তাদের যে চাহিদা, তাদের চাহিদা কি এবং সেই ক্ষেত্রে তাদের দাবি কি, সেগুলো জেনে স্তরে 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 আলোচনা করে সেগুলো উপরে আসলে তার ভিত্তিতে আমার সামর্থ্য কি আছে, আমার স্টেক কি আছে, সেই বিবেচনায় আমি সেগুলো বরাদ্দ করি। কিন্তু স্বাধীনতার এই 54 বছরে কোনো বাজেটই এই প্রক্রিয়ায় প্রণয়ন করা হয় নাই বলে আমরা মনে করি এবং এটা একটা ত্রুটিপূর্ণ বাজেট প্রণয়ন প্রক্রিয়া। তো তারপরেও যেগুলো হয়েছে আমরা জানি যে ইতিমধ্যেই আলোচিত হয়েছে। এই দেশের প্রত্যেকটা বাজেটই সেই বাজেটগুলো প্রণয়ন করে একটা আমলাতন্ত্রের উপর নির্ভর করে এবং সেইখানে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছিল যে যারা সচিবিক দায়িত্ব পালন করে এবং এই বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন, তারা পরবর্তীকালে যখন অবসরে যান সেগুলো তারা বলেন যে কিভাবে বাজেটটা প্রণীত। সেই বাজেটের মধ্যে দেখা যায় গত বছরের যে বাজেটটা ছিল সেই বাজেটের উপরেই প্লাস মাইনাস করে সংযোজন বিয়োজন করেই তারা কিন্তু বাজেট প্রণয়ন করে। বাস্তব পরিস্থিতি কি আছে, কি প্রয়োজন, কোন খাতে বরাদ্দ বেশি প্রয়োজন, সেইটা তাদের আসলে বিবেচনার মধ্যে থাকে না। শেষ পর্যায়ে এসে সেই বাজেটগুলো সেভাবে প্রণীত হয়। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে খুবই যুক্তিসঙ্গত যে আমাদের এইবারকার বাজেটের যে বিষয়গুলো নিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্লোগান দিয়ে আমাদের গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে বাজেট, সেই বাজেটে বৈষম্যহীন অর্থনীতি প্রণয়নের যে রূপরেখা, সেই রূপরেখাটা এখানে এই বাজেটের মধ্যে প্রতিফলিত হবে, এটাই জনগণ প্রত্যাশা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পেলাম যে যেটা রুবেল এখানে বললো যে গতানুগতিক বলতে হয়, কিন্তু বাস্তবে এটা গতানুগতিক। এটা এই পর বিশেষ যে কোনো পার্থক্য, সেই পার্থক্য এখানে পরিলক্ষিত হয়নি। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটা বাজেটের ঘোষণার পরেই একটা প্রতিক্রিয়া বলেছিলেন, আপনারা জানেন যে এই সরকারের হাতে কিন্তু বা এই সরকারের কাছে সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার এই সরকার করে না। কারণ কি, অর্থনৈতিক বিষয়ক যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ছিল, দেবপ্রিয় ভট্টাচার্য সেই প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। তারা একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট দিয়েছে, কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে তার একটা ফিরিস্তি দিয়েছে এবং কারা কারা করেছে, কোন কোন খাতে করেছে সেগুলো দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির কোনো কার্যকরিতা, গত 3-4 মাস হয়ে গেল শ্বেতপত্র প্রণয়ন কমিটির তার রিপোর্ট জমা দিয়েছে, সেইটা নিয়ে যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সেগুলো গ্রহণ করেনি। এখানে সুযোগ ছিল এই বাজেট প্রণয়নের আগে যে এই সরকার যারা দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করেছে সেগুলো উদ্ধার করা, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো ফেরত দেয় নাই, ঋণ খেলাপি হয়েছে, সেগুলো উদ্ধার করা এবং তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত করে এই বাজেটের মধ্যে সেগুলো ঢোকানো। তাইলে অনেক খাতে বাজেট যে বরাদ্দ, সেই বরাদ্দগুলো বাড়াতে পারত, কিন্তু সেই কাজ এই সরকারের পক্ষ থেকে করা হয় নাই বা করে নাই, বা তাদের করার যে সামর্থ্য, সেই সামর্থ্য সেই সরকারের নাই। এটা একটা বড় দুর্বলতা বাজেট প্রণয়নের। সেই ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয়েছে যে এটাও কিন্তু সেই গতানুগতিক, কি জন্য বলা হয় যে এইবারকার বাজেটেও কিন্তু ঋণ নির্ভর বাজেট। 2 লক্ষ কোটি টাকার উপরে সেখানে বাজেটের ঋণ, 7,90,000 কোটি টাকার বাজেটে এখানে ঋণ আছে 2 লক্ষ কোটি টাকার উপরে। সেখানে বৈদেশিক ঋণ পাবে 1,10,000 কোটি টাকা সেখানে নির্ধারণ করেছে এবং বাকিটা আভ্যন্তরীণ খাত, ব্যাংক এবং সঞ্চয়পত্র ইত্যাদি খাত থেকে সেই টাকাটা নেই।
তার মানে বৈদেশিক যে ঋণ বা সহায়তা সেটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিতে সেখানে ইরান ইসরায়েল যুদ্ধ, ইরান ফিলিস্তিন যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইত্যাদি ইত্যাদি যে নানা বিবেচনায় অর্থনীতির সামনে একটা বিরাট ধাক্কা আসতেছে। কাজে বৈদেশিক ঋণ এবং সহায়তা সেটা পাওয়ার ক্ষেত্রে এই সরকারের তেমন কোনো সম্ভাবনা নাই। সেটা অর্থ উপদেষ্টা নিজেও গতকালকে দেখলাম তিনি মানে সংশয় প্রকাশ করেছেন। তাহলে এই ঘাটতি বাজেট সেটা পূরণ হবে কিভাবে? সেই ধরনের যে কোনো দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা নাই। কাজেই একটা বিরাট একটা সংকট সেই সংকটের মধ্যে পড়েছে। আর আভ্যন্তরীণ খাত থেকে যদি ঋণ নেয় তাহলে এখানে ব্যবসায়ী শিল্পপতি তাদের যে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা, সেই অসুবিধাটা তারা পাবে। অর্থাৎ সেই ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হলে এখানে নতুন নতুন যে শিল্প কলকারখানা বা কর্মসংস্থান সেগুলো তৈরি হবে না, এবং বেকারত্ব সেগুলো দূর করার ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সেটা পাবে না। এটা বাজেটের মধ্যে উল্লেখ করেছে অনেকে যে এখানে কর্মসংস্থানের জন্য, বিনিয়োগের জন্য কোনো নতুন যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা এই বাজেটের মধ্যে নেই। এখানে শিক্ষা খাতের কথা একজন শিক্ষক প্রতিনিধি এখানে বললেন, এটা ঠিক, এটা আমাদের ছাত্র সমাজের দীর্ঘদিনের দাবি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মে ছাত্রদের নেতৃত্বে প্রধানত অপরাপর অংশের মানুষের রাজনৈতিক দলের অংশগ্রহণে সেই গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। কিন্তু সেই বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য বিলোপের জন্য যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা করেনি। অনেকগুলো সংস্কার কমিশন করেছে, কিন্তু শিক্ষা খাতে সংস্কারের জন্য কোনো কমিশন এই সরকার গঠন করে না। তার মানে ছাত্ররা যারা আন্দোলন করলো তাদের যে বৈষম্য দূর করার জন্য সংস্কার করবে। আমি একটা উদাহরণ সবসময় দেই। গত বছরে রংপুরের মিঠাপুকুরে সেখানে একজন স্কুল ছাত্রী পরীক্ষার ফি, বেতন এগুলো দিতে না পারার কারণে আত্মহত্যা করেছে। 80 টাকা মাত্র সে জোগাড় করতে পারে না। 500 টাকার মধ্যে 420 টাকা তার মা দিন মজুর সেটা জোগাড় করেছিল, বা 80 টাকার জন্য পরীক্ষা দিতে পারে নাই, এই জন্য আত্মহত্যা করেছে। এই একই সময়ে সেম টাইমে ঢাকার অদূরে আপনারা জানেন ভালুকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে হেইলি বেরি নামে। সেটার মাসিক বেতন হলো 4.25 লক্ষ কোটি টাকা, 4.25 লাখ টাকা। তার মানে 80 টাকার জন্য একজন শিক্ষার্থী আত্মহত্যা করে, আর এখানে 4.25 লাখ টাকা বেতন দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে একদল মানুষ এখানে পড়ায়। তাহলে এই শিক্ষাক্ষেত্রের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করানোর জন্য যে পরিকল্পনা এই সরকারের নাই, এবং এই বাজেটের মধ্যেও তার যে প্রতিফলন নেই। আমরা যখন ছাত্র আন্দোলন করতাম, মান্না ভাইরা যখন ছিলেন, ডাক্তার বিপি ছিলেন, সেই সময়ে মান্না ভাইদের নেতৃত্বেও যখন আমরা আন্দোলন করতাম, শিক্ষা খাতে বাজেটের জাতীয় আয়ের 25 ভাগ, জাতীয় আয়ের 8 ভাগ এবং জাতীয় বাজেটের 25 ভাগ, এটা ছিল দাবি। এটা শুধু আমাদের দাবি না, এটা ইউনেস্কো সমর্থিত। ইউনেস্কো তারা বলছে জাতীয় বাজেটের 25 ভাগ এবং জাতীয় আয়ের ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকাম সেইটার 8 ভাগ, অর্থাৎ সেটাকে বলে যে জিডিপির 6 ভাগ, সেখানে অনেকে বলে এটা বরাদ্দের কথা। কিন্তু আমাদের এখানে 2 ভাগের উপরে কখনোই উঠে। এবং গত 1 যুগের বেশি সময় ধরে শিক্ষা খাতে কিন্তু 11-12% এর বাইরে কিন্তু উঠে না। অথচ আমরা জানি যে স্বাধীন বাংলাদেশে, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যখন 700 কোটি টাকা বাজেট ছিল আমাদের, সেই প্রথম বাজেট 1972 সালে, সেই বাজেটের মধ্যে কিন্তু শিক্ষা খাতে 22% বরাদ্দ রাখা হয়েছে। তাহলে সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে মাত্র 700 কোটি টাকা বাজেটের মধ্যে 22% বরাদ্দ শিক্ষা খাতে থাকতে পারে। এখন 7,90,000 কোটি টাকার মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ, সেখানে 12%-এর বেশি উঠে না। এবং সেই বরাদ্দও কিন্তু এখানে শুধুমাত্র শিক্ষা খাত না, শিক্ষার সাথে আগে যোগ করতো ধর্ম, শিক্ষার সাথে এখন প্রযুক্তি খাত, শিক্ষা ও প্রযুক্তি খাত, এই দুইটা খাত মিলিয়ে সেখানে 12% বরাদ্দ। এটা খুবই অপ্রতুল। এবং সেখানে এখানে ব্যাপারে উল্লেখ করেছে যে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে সেখানে রাজস্ব যে ব্যয়, সেই ব্যয়টা বাড়ানো হয়েছে, কিন্তু উন্নয়ন যে ব্যয়, সেই উন্নয়ন বরাদ্দ সেখানে রাখা হয়নি। তাহলে উন্নয়ন বরাদ্দ না রাখলে, এই যে স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে, যে গত করোনার সময় আমরা দেখলাম আবার করোনার আক্রমণ আসতেছে, এখানে স্বাস্থ্য খাতের কি দুরবস্থা, আইসিইউ নাই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই। তাহলে সেইগুলো নির্মাণ করার জন্য উন্নয়ন খাতের যে বরাদ্দ, সেই বরাদ্দ বাড়ানো দরকার। সেটা না বাড়িয়ে এখানে পরিচালন ব্যয়, অর্থাৎ রাজস্ব ব্যয়, কর্মকর্তা কর্মচারী ইত্যাদির যে বেতন ভাতা, সেই ভাতাগুলো বাড়ানো হয়েছে। কাজে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই বাজেটটা আসলে ত্রুটিপূর্ণ। সেই ত্রুটিপূর্ণ বাজেট যদি পুনর্বিবেচনা করার সুযোগ আছে কিনা তো জানি না। আগে তো মক হইলেও, এখানে একই রকম আলোচনা হইলেও, একটা সংসদ থাকলে, জাতীয় সংসদ থাকলে সেখানে পক্ষে বিপক্ষে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সরকারি দল বিরোধী দল সেগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু এখন তো সংসদ নাই। তাহলে এইটা নিয়ে এই বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারতো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করতে পারতো, শ্রমিকদের সাথে আলোচনা করতে পারতো সেই খাতে বরাদ্দ কি হবে, কৃষকদের সাথে আলোচনা করতে পারতো, কৃষক সংগঠনের প্রতিনিধির সাথে, ছাত্রদের কি বরাদ্দ হবে শিক্ষা খাতে, শিক্ষক এবং ছাত্রদের সাথে, অভিভাবকদের সাথে আলোচনা করতে পারতো। সেগুলো কিন্তু কোনো আলোচনা করা নেই।
তার মানে এইটাও কিন্তু ওই যে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে অভ্যুত্থান, এই যে নিজেরাই এককভাবে করা, এই করার যে প্রবণতা, এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী যে প্রবণতা, সেই প্রবণতারই মানে প্রকাশ এটা বলে আমরা মনে করি। সেইগুলোর অনেক ত্রুটিপূর্ণ বিষয় আছে, আমি অন্য বিষয়গুলোতে যাব না। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এগুলো সবই অবহেলিত আছে। আরেকটা জিনিস, নির্বাচন নিয়ে খুব আলোচনা হচ্ছে, নির্বাচনের তারিখ ইত্যাদি নিয়ে। এখন ডিসেম্বর, জুন, আগে ছিল এপ্রিল ছিল, এখন লন্ডন বৈঠকের পরে সেখানে বলছে যে ফেব্রুয়ারি মাসের রোজার আগের সপ্তাহে এখানে হবে। যদিও আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত একটা সংশয় প্রকাশ করছি যে আদৌ নির্বাচন হবে কিনা। কারণ সেখানে কিন্তু যদি কিন্তু আছে, যদি কিন্তু মানে সব প্রস্তুতি সম্পন্ন করতে পারলে ফেব্রুয়ারিতে হতে পারে, অথবা সংস্কার এবং বিচার এটা দৃশ্যমানতায় আসলে এখানে নির্বাচন হতে পারে। তার মানে এখানে যদি কিন্তু তবে আছে, সেই জন্যই আমরা এখানে সংশয় প্রকাশ করছি যে এই নির্বাচন হবে কিনা। আরেকটা জিনিস, এই যে বাজেট যদি নির্বাচন হতে হয় এই অর্থ বছরের মধ্যে, তাইলে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা আলাদা বাজেট লাগে। তাহলে সেই নির্বাচনী বাজেট, সেটা কি এই বাজেটের মধ্যে বরাদ্দ দেওয়া আছে নির্বাচনের জন্য, সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। তাহলে সব কিছু মিলেই এই যে বাজেটটা এখানে ঘোষণা করা হয়েছে, যে বক্তব্যগুলো আলোচকরা বলছে এবং এই সেমিনার পেপারের মধ্যে যেগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো সংশোধন করে 22 তারিখে উপদেষ্টা পরিষদে মনে হয় সেটা পাস হবে। তার আগে এগুলো পুনর্বিবেচনা করবে বলে আমরা আশা প্রকাশ করি এবং সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ জনাব রশিদ ফিরোজ। এবার আমি দর্শকদের মধ্যে থেকে আমরা আহ্বান করেছিলাম, কেউ যদি বলতে চান, আপনারা কেউ আগ্রহ, কেউ এবার আমি আহ্বান জানাচ্ছি ডক্টর মোস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ। আজকের আলোচনার সভাপতি নেতা আবার এবং অন্যান্য শুধু আলোচক এবং যারা আমার সামনে আছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তার পক্ষ থেকে শুভেচ্ছা। গোটা বাজেট নিয়ে আলোচনা করার আমার প্রস্তুতি নেই, আমি সেই বিষয়ে বিশেষজ্ঞ না। আমি স্বাস্থ্য নিয়ে কাজ করি, এখানে অবশ্য আমার দলের পক্ষ থেকে এসেছি, স্বাস্থ্যের বিষয়ে একটু বলবো। তার আগে কিছু কথা বলছি। দেখুন, বর্তমান সরকার যখন তাদের নীতি নির্ধারকরা কথা বলেন, তারা সংস্কারের বিষয়ে খুবই সিরিয়াস, আমরাও সিরিয়াস। কিন্তু বাজেট যখন দেওয়া হলো, বলে আমরা তো ভাই কয়েকদিনের জন্য আসছি, বিষয়টা কি হলো? তারা অন্য বিষয় বলে যে এগুলো আমরা করতেই হবে, করেই ছাড়বো। কিন্তু বাজেট দেওয়ার সময় বললো তো আমরা ভাই 2 দিনের আমরা তাদের জিনিসটা কন্ট্রাডিক্টরি হলো। এখন কোনো কিছু কি তারা কাজ করেনি? দেখুন, KSA মুর্শিদের নেতৃত্বে ডক্টর দেবপ্রিয় কথা বলেন, একটা টাস্ক ফোর্স রিপোর্ট দিয়েছে তারা জানুয়ারি 2025। শুধুমাত্র তারা ফিরোজ যেটা বললো যে শুধুমাত্র শ্বেতপত্র প্রকাশ না, লুটপাট কোথায় হয়েছে না হয়েছে, 2টো খণ্ডে তারা রিপোর্টটা পেশ করেছে। একটা হচ্ছে শ্বেতপত্র কোথায় কোথায় লুটপাট হয়েছে, আরেকটা হচ্ছে টাস্ক ফোর্স রিপোর্ট, আমি ইংরেজিতে বলে একটু বাংলা বলছি, রিএস্টেটাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। একটা সমতা ভিত্তিক এবং টেকসই উন্নয়নের জন্য তারা অর্থনীতিকে কিভাবে সম্পদটাকে মোবিলাইজ করা যায়, সম্পদের যোগান দেওয়া যায় এবং অর্থনীতিকে কৌশলগুলো নতুন করে করা, সেই প্রস্তাব তারা দিয়েছে এবং তারা সুস্পষ্টভাবে রিকমেন্ডেশন দিয়েছে। খুবই সোজা জিনিস, অত অর্থনীতির জটিল মারপ্যাচ না একেবারে। আমি সেগুলো বলার সময় না এবং আমি বলবো না, সেটা ইয়েও না। আমি একটা দুটা কথা বলছি, এগুলো কেন তারা, আমার মনে হয় না বাজেটে এটা আছে। এখানে কিন্তু অ্যাকনলেজ করেছে তারা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সরকারের জেনারেল ইকোনমিক ডিভিশন, প্ল্যানিং ডিভিশন, UNDP, তারা এগুলো করার বিষয়ে
সাহায্য করেছে। তো যেমন একটা বলল যে কেস পাইলট পাবলিক হসপিটাল রিফর্ম, আমার স্বাস্থ্য বিষয় যে সরকারি যে হাসপাতাল সেগুলোকে রিফর্ম করা যায়, তারপরে রুরাল স্কুল অ্যান্ড ক্লিনিক